let's talk about then Macbeth. Hmm. So in original version, Macbeth is a drama, is a play, is a problem play by William Shakespeare, right? There are so many characters. Almost all the characters are called the important characters in Macbeth, and it is called a problem play. এটাকে problem play বলা হয় তার কারণ এটা কি করছে, এটা আমাদের পলিটিক্যাল ইস্যুগুলোকে তুলে ধরছে, পলিটিক্যাল প্রবলেমকে তুলে ধরছে। হুম সো ম্যাকবেথ ইজ কল্ড আ প্রবলেম প্লে আরও একটা কারণে, তার কারণ হচ্ছে ম্যাকবেথ সম্পর্কে এখনো পর্যন্ত রিসার্চ চলছে। মানে ম্যাকবেথ এমনই একটা টেক্সট যেটাকে নিয়ে রিসার্চ হচ্ছে আনএন্ডিং। হুম রিসার্চের কোনো এন্ড নেই, স্কলাররা একে নিয়ে এখনো গবেষণা করছে। ক্লিয়ার? হ্যাঁ। আর এই ম্যাকবেথ এটা হচ্ছে স্কটল্যান্ডের একটা ইতিহাসকে ডেরাইভ করছে। ক্লিয়ার? হ্যাঁ। তো ম্যাকবেথের পিছনে, ম্যাকবেথ ড্রামাটা পড়তে গেলে এর পিছনে থাকা ইতিহাসটাকে তোমাকে বুঝতে হবে। ইতিহাসটা কি? ইতিহাসটা হচ্ছে এটাই, একটা পলিটিক্যাল সিচুয়েশন, যে সিচুয়েশনটা কোথায় ছিল, যে সিচুয়েশনটা ছিল স্কটল্যান্ডে। ঠিক আছে? আর স্কটল্যান্ডের তখন রাজা ছিলেন জেমস ওয়ান। ক্লিয়ার? সো হ্যাঁ। জেমস যে স্কটল্যান্ডের রাজা ছিলেন, জেমস, হ্যাঁ, তো উনি খুব সাদাসিধে মানুষ ছিলেন। ঠিক আছে? হ্যাঁ। আর স্কটল্যান্ডে ওই রাজার রাজত্বে, রাজার রাজদরবারে যে সমস্ত কিংস মেনরা ছিলেন, ওনারা ভীষণভাবে পলিটিক্যালি করাপ্টেড ছিলেন। ক্লিয়ার? তাহলে যদি এখানে জেমস খুব সরল রাজা হন, আর যদি ওনার রাজত্বে থাকা সমস্ত কিংস মেনরা করাপ্টেড হন, তাহলে কে ভুগবে? কিং জেমস ভুগবে না? হ্যাঁ। তো এই বিষয়টা উইলিয়াম শেক্সপিয়ার রিয়েলাইজ করেছিলেন। ঠিক আছে? যে হোয়াট ক্যান হ্যাপেন ইন ফিউচার ফর আওয়ার কিং বিং ভেরি সিম্পল ম্যান, রাইট, ভেরি জেনারাস ম্যান। খুব উদার এবং ভালো মানুষ ছিলেন। এই ধরনের ভালো মানুষের মনোভাব এবং উদারতা দেখালে একটা মানুষের প্রতি কি হতে পারে, অন্যান্য মানুষরা যদি তার চারপাশে ভীষণ করাপ্টেড হন। ক্লিয়ার? তো Yes. এই বিষয়টা বোঝাতে চেয়েছিলেন উইলিয়াম শেক্সপিয়ার এই ড্রামাটা উপহার দেওয়ার পিছনে। কাকে? কিং জেমসকে। ক্লিয়ার? কিং জেমসকে উপহার দেওয়ার জন্য এই ড্রামাটা উনি কম্পোজ করেছিলেন, এই প্লেটা কম্পোজ করেছিলেন। তাহলে ম্যাকবেথ ওয়াজ রিটেন টু প্রেজ দ্য কিং জেমস, রাইট? কিং জেমস রাজা হয়েছে তাকে প্রশংসিত করার জন্য এটা আরেকবার বলো লেখা জিনিসটা। হয়েছিল। ঠিক আছে? আরেকবার বলো জিনিসটা। আই এম সেইং জেমস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, রাইট? হ্যাঁ। অ্যান্ড স্কটল্যান্ড ইজ ফুল অফ ভেরিয়াস পলিটিক্যাল টার্ময়েলস। তার মানে স্কটল্যান্ডে অনেক ধরনের রাজনৈতিক দাঙ্গামা বা প্রতিদ্বন্দ্বিতা বা সমস্যা চলছিল। রাজার দরবারে যত কিংস মেন ছিলেন বেশিরভাগই ছিলেন কোরাপ্ট। বোঝা গেছে? কোরাপ্ট মানে যারা হচ্ছেন দুর্নীতি পরায়ণ। ক্লিয়ার? এবার হ্যাঁ। যে রাজা, সেই রাজার দরবারে যদি তার লোকেরা দুর্নীতি পরায়ণ হয়, আলটিমেটলি কি হতে পারে? রাজা ভুগতে পারে, তাই কি না? রাজা সাফার করতে পারে তো, তাই কি না? রাজা যেহেতু সরল হুম। সাদাসিধে মানুষ, উদার হ্যাঁ। ব্যক্তি, হ্যাঁ। হ্যাঁ। প্রজাবৎসল যদি রাজা হয়, আর সেই রাজার দরবারে অন্যান্য যারা মানুষরা তারা যদি চিটিংবাজ হয়, তাহলে কি হবে? রাজা ভুক্তভোগী হবে, তাই কি না? হ্যাঁ। যার হ্যাঁ। ফলে উইলিয়াম শেক্সপিয়ার এই ড্রামাটাকে লিখেছিলেন বোঝানোর জন্য। কাকে? কিং জেমসকে, যে অনুরোধ করে এত সাদাসিধে হবেন না যে আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে সবাই খেয়ে নেবে, আলটিমেটলি আপনাকে বিপদে ফেলবে, এমনকি আপনার জীবনটাও ওরা কেড়ে নিতে পারে। এমন ধরনের কিংস মেনরা আপনার সঙ্গে থাকছে, বসবাস করছে আপনার চারিদিকে, আপনার প্রহরী হিসেবে। বোঝা গেছে? এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোভাইড করার জন্য হুম। ম্যাকবেথকে লেখা হয়েছিল বাই উইলিয়াম শেক্সপিয়ার। সো ওকে। Macbeth was written to praise King James of Scotland, right? To ইয়েস। make him aware of what was the political situation to the world around him, to his own kingship, তার নিজের রাজত্বে পলিটিক্যাল সিচুয়েশন কেমন, চারিদিকের পলিটিক্যাল সিচুয়েশন কিরকম সেটা বোঝানোর জন্য। এবং উইলিয়াম শেক্সপিয়ার আরো আরো বোঝাতে চেয়েছিলেন যে আপনার যে যে কিংস মেনরা রয়েছে ওরা এতটাই করাপ্ট, এমনকি চাইলে আপনাকে মার্ডার করে আপনার সিংহাসনটাকেও কেড়ে নিতে পারে। ক্লিয়ার? আচ্ছা। এটাও কিন্তু ম্যাকবেথ লেখার মধ্য দিয়ে জেমসকে উনি ইমপ্লিকেশন দিয়েছেন, আভাস দিয়েছেন। বোঝা গেছে? আর সেটাই ওকে। তো হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, মেরে দিয়েছে। মেরে দিয়েছে কিং ম্যাকবেথকে। ডানকানকে। কিং ডানকান এখানে একটা ফিকশনাল ক্যারেক্টার, যে ক্যারেক্টারের মধ্য দিয়ে জেমসকে বোঝাতে চেয়েছেন। বোঝা গেছে? ওকে। তো বিষয়টা এটা হচ্ছে ইতিহাস ম্যাকবেথ লেখার পিছনে। বোঝা গেছে? তো ম্যাকবেথ লেখার আগে ব্যাস। ম্যাকবেথ পড়ার আগে ইতিহাসটা জানার দরকার ছিল, সেটা আমি বললাম। আশা করি সরল সহজ ভাষায় বললাম, বুঝতে পেরেছো? এবার দেখো, ম্যাকবেথটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে আরো একটা জিনিস, অ্যাজ আ, আচ্ছা, টাইম অফ রাইটিং ম্যাকবেথ কখন লেখা হয়েছিল? ম্যাকবেথ ওয়াজ রিটেন ইন 17th সেঞ্চুরি। মানে 1606। হুম ইট ইজ কল্ড 17th সেঞ্চুরি, এটাকে 17th সেঞ্চুরি বলা হয়। এই সময় ম্যাকবেথ লেখা হয়েছিল, মানে একদম আর্লি 17th সেঞ্চুরি, সবে 17th সেঞ্চুরি শুরু হয়েছে, সেই সময় ম্যাকবেথ লেখা হয়েছিল।
ক্লিয়ার, জেমসকে অ্যাওয়ার করার জন্য, কনসাস করার জন্য, সচেতন করার জন্য। ক্লিয়ার। সো এবার তুমি বলতে পারো যে রাজাকে মেরে দিলে আরেকজন রাজা হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? একজন রাজাকে মেরে দিল, তার কিংসম্যান মেরে দিয়ে সে রাজা হয়ে যাবে, কিভাবে সম্ভব? হ্যাঁ, হতে পারে। তুমি বলতে পারো কেন? তার কারণ রাজত্ব, রাজা হওয়া, এটা তো বংশানুক্রমিক ব্যাপার। তার কারণ কিংশিপ ইজ হ্যারিটেটেড, রাইট? ইনহ্যারিটেড, কিংশিপ ইজ ইনহ্যারিটেড, মানে বংশানুক্রমে রাজা হওয়া যায়। কাউকে মেরে দিলে কি রাজা হওয়া যায়? রাজাকে মেরে দিয়ে রাজা হওয়া যায়? যে কেউ তো এসে রাজাকে মেরে দেবে, মেরে দিয়ে বলবে আমি রাজা হয়ে যাব। এটা হতে পারে না। কিংশিপ ইজ ইনহ্যারিটেড, মানে বংশানুক্রমে পেতে হয় রাজত্ব, রাজা হওয়া। রাজার পদটা বংশানুক্রম থেকে আসে। ক্লিয়ার? তাহলে কেন এখানে আহ, মানে কিং জেমস তথা ডানকানকে মারতে চাইবে ওর কিংসম্যানরা? ইনফ্লুয়েন্সড হবে মারার জন্য কেন? এটা তোমার একটা কোশ্চেন হতে পারে। হ্যাঁ, হবে। এই কারণে হবে, তার কারণ স্কটল্যান্ডে রাজা হওয়ার রুলসটা আলাদা ছিল। কিরকম ছিল? ওখানে রাজা কিন্তু ইনহ্যারিটেটেড হতো না, ওখানে রাজাকে ইলেক্টেড করা হতো। ইলেক্টেড বোঝো তো? আমাদের এখানে কি হয়, ইলেকশন হয় না? কে মুখ্যমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে, এটা কি বংশানুক্রমে হয়? প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কি বংশানুক্রমে হয়? প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বংশানুক্রমে হয় না, হ্যাঁ, ইলেকশনের মধ্য দিয়ে হয়। ঠিক সেরকম স্কটল্যান্ডের নিয়ম ছিল, দ্য কিং উইল বি ইলেক্টেড, উইল নট বি বাই ইনহ্যারিটেড, মানে বংশানুক্রম ওয়াইজ হবে না, যদি সেখানে রাজার কোনো বংশধর, পুত্র এরা না থাকে। শুধু তাই নয়, যখন আইডিয়াটা হলো যে রাজত্ব করা, রাজা হওয়াটা একটা ইলেক্টেড ইস্যু, তো এই যদি রুলস থাকে তাহলে স্বাভাবিকভাবে একটা সাদাসিধা প্রজাবৎসল রাজাকে মেরে যে কেউ রাজা হতে পারে, যদি তার ক্ষমতা থাকে, প্রভাব থাকে, সবাই তাকে ইলেক্টেড করে রাজা করবে, মেন রাজাকে সরিয়ে দিলে। এটাই তো স্বাভাবিক। তো এই হচ্ছে একটা বিষয় যেটা মেন ইস্যু। ক্লিয়ার? নেক্সট আমি জনরাতে ঢুকবো। তো জনরা যদি বলি লিটারেচারে, তো হোয়াট ইজ ম্যাকবেথ? ম্যাকবেথ ইজ আ প্লে অবভিয়াসলি, বাট হোয়াট কাইন্ড অফ প্লে? প্লে তো অনেক রকমের হয়, ট্র্যাজেডি, কমেডি, ট্র্যাজি কমেডি, রাইট? সো ম্যাকবেথ ইজ আ ট্র্যাজেডি। ট্র্যাজেডি মিন্স বিয়োগান্ত নাটক। সো why Macbeth is tragedy? Why Macbeth is called tragedy? This is an important question. ক্লিয়ার? সো ম্যাকবেথকে কেন ট্র্যাজেডি বলা হয়, এটা জানতে গেলে আমাদের কতগুলো বিষয় জানতে হবে। তো অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি দিয়ে ম্যাকবেথটাকে জাজ করলে আমরা দেখব ম্যাকবেথ একটা অ্যাবসলিউট ট্র্যাজেডি কিনা। whether Macbeth is an absolute tragedy or not, it will be judged from the points of view by Aristotle. What did Aristotle say about tragedy, about a pure tragedy? So first trait of tragedy is seriousness, মানে পুরো ড্রামাটা যেন একটা গম্ভীর ড্রামা হয়, সেখানে সিরিয়াসনেস থাকবে। আমরা যদি পড়ি ম্যাকবেথ, দেখব পুরো ম্যাকবেথটার মধ্যেই রয়েছে সিরিয়াসনেস। ম্যাকবেথ ইজ আ সিরিয়াস প্লে। এখানে অল দ্য ক্যারেক্টার্স আর সিরিয়াস, অ্যাকশনস গুলো ভীষণ সিরিয়াস। তো সিরিয়াসনেস এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ট্রেট অফ আ ট্র্যাজেডি। নেক্সট কি? রিদম অ্যান্ড হারমোনি। অবভিয়াসলি রিদম অ্যান্ড হারমোনি রয়েছে, তার কারণ ম্যাকবেথ ড্রামাটাকে লেখা হয়েছে একটা ছন্দে, একটা রিদমিক ব্যাপার রয়েছে এর মধ্যে। যদি আমরা পড়ি, একটা বিভিন্ন পোয়েটিক লাইনস রয়েছে সেখানে। হারমোনি, হারমোনি তো রয়েছেই, একটা অ্যাকশনের সঙ্গে আরেকটা অ্যাকশনের সমন্বয়, সেই হারমোনিয়াস ম্যাটারটাও রয়েছে। তাহলে সেকেন্ড হলো রিদম আর হারমোনি। থার্ড হচ্ছে অ্যাকশন। অ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ট্র্যাজেডি। সো হোয়াট কাইন্ড অফ অ্যাকশন? সিরিয়াস অ্যাকশন। ট্র্যাজেডি মানে অ্যাকশনগুলো কেমন হবে? সিরিয়াস অ্যাকশন হবে। সিরিয়াস অ্যাকশন ছাড়া কখনো ট্র্যাজেডি হতে পারে না। ট্র্যাজেডি মাস্ট ইভোক দ্য সিরিয়াস অ্যাকশনস। যেহেতু ফার্স্টেই আমি বলেছিলাম সিরিয়াসনেস ইজ অ্যান ইম্পর্টেন্ট ট্রেট অফ ট্র্যাজেডি, এখানে অ্যাকশন বলছি ইন থার্ড পয়েন্ট। হোয়াট ইজ অ্যাকশন? অ্যাকশন, ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। ট্র্যাজেডিতে ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দেখা যায়। হোয়াট কাইন্ড অফ অ্যাকশন? সিরিয়াস অ্যাকশন। সো অ্যাকশনটা কি জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট। সাপোজ রিভেঞ্জ, রিভেঞ্জ ইজ অ্যান অ্যাকশন। এনভি, এনভি ইজ অ্যান অ্যাকশন। রিভেঞ্জ, প্রতিহিংসা, এটা একটা অ্যাকশন। এনভি, হিংসা, এটা একটা অ্যাকশন। জেলাস, অ্যাকশন, রাইট? মারামারি হচ্ছে, ফাইটিং ফাইটিং ফাইটিং, দিস ইজ নট অ্যাকচুয়ালি অ্যান অ্যাকশন অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। সিরিয়াসনেস অফ অ্যাকশন, দ্যাট মিনস ইমিটেশন অফ অ্যাকশন। সাপোজ রিভেঞ্জ, রিভেঞ্জকে আমি অনুকরণ করছি, রাইট? হোয়াট কাইন্ড অফ রিভেঞ্জ ইট ক্যান বি, বাট ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, ফর এক্সাম্পল রিভেঞ্জ। ক্লিয়ার?
So action is an important trait of tragedy, seriousness of action. Next plot প্লটটা কি, একটা ওয়েল কনস্ট্রাক্টেড প্লট হতে হবে, প্লটের বিগিনিং থাকতে হবে, মিডল থাকতে হবে, এন্ডিং থাকতে হবে। সো এন্টায়ার ম্যাকবেথ ইজ আ গ্রেট প্লট, একটা বড় প্লট। পুরো ম্যাকবেথ যে প্লেটা, এটা একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভ পুরোটাই একটা প্লট। এই প্লটের ভিতরে অনেক ছোট ছোট প্লট থাকবে। তো এই এন্টায়ার ট্র্যাজেডি ইজ আ প্লট। এই প্লটের যেরকম বিগিনিং, মিডল, এন্ডিং রয়েছে, ঠিক সেরকম এই বড় প্লটের ভিতরেও যে ছোট ছোট প্লটগুলো রয়েছে, কোথাও ম্যাকবেথকে গ্রিটিং করছে কিং ডানকান, এটা একটা ছোট্ট প্লট। কোথাও ডানকানকে হত্যা করতে যাচ্ছে ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, ওদের হ্যালুসিনেশন হচ্ছে, এইগুলো একটা ছোট প্লট। কোথাও ম্যাকডাফকে হত্যা করা হয়েছে, এটাও একটা ছোট প্লট। তার মানে কি, ম্যাকবেথ ইটসেলফ ইজ আ গ্রেট প্লট। এই প্লটের মধ্যে ছোট ছোট অনেক প্লট থাকবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা প্লটের মধ্যে বিগিনিং, মিডল এবং এন্ডিং থাকবে, যেটা আমরা এই ম্যাকবেথে পাচ্ছি, কিন্তু ম্যাকবেথের মধ্যে রয়েছে। ক্লিয়ার? নেক্সট নাম্বার 5, ক্যারেক্টার্স। ক্যারেক্টার্সদের, আমরা যে চরিত্রগুলো রয়েছে, এদেরকে আমরা কোন পয়েন্ট অফ ভিউতে দেখব? দেখো, পুরো ক্যারেক্টার্সরা কিন্তু সাফারিং দিচ্ছে। দেখো, সাফারিং অফ দ্য ক্যারেক্টার্স ইজ অ্যান ইম্পর্টেন্ট ট্রেট। সাফারিং অফ দ্য ক্যারেক্টার্স উইল মেক দ্য ট্র্যাজেডি মোর সিরিয়াস, তাই না? থ্রু দ্য অ্যাকশনস, থ্রু দ্য সিরিয়াস অ্যাকশনস। তার মানে সাফারিং, ক্যারেক্টার্সদের সাফারিংস রয়েছে, যার ফলে এটাকে আমরা ট্র্যাজেডি বলতে পারি। তার কারণ সাফারিং অফ দ্য ক্যারেক্টার্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট ট্রেট। নাম্বার 5। নাম্বার 6 যেটা যাব, ক্যাথারসিস। ক্যাথারসিস, ক্যাথারসিস কি জিনিস? ক্যাথারসিস এটা একটা লিটারারি টার্ম, এটা একটা লিটারারি টার্ম। তো এই ক্যাথারসিস মানে বোঝাচ্ছে দ্য প্লে গোয়ার্স, মানে যারা অভিনয় দেখতে যাবে, ওই ট্র্যাজেডিটাকে দেখতে যাবে বা দেখবে, দেখার পরে যখন ওখানে অনেক সিরিয়াস অ্যাকশনস গুলো দেখাবে, লাইক মার্ডার্স, মার্ডার্স দেখাবে, মার্ডার্স, যেমন ধরো ডানকানকে মার্ডার করা, ম্যাকডাফকে মার্ডার করা, এই সমস্ত যখন খুব জেনারাস ক্যারেক্টার্সগুলোকে, উদার চরিত্রগুলোকে যখন খুন করা হবে, তখন কিন্তু এই ভালো উদার চরিত্রদের জন্য দর্শকদের মনে একটা প্রীতি সঞ্চয় হবে, রাইট? তাদের জন্য একটা দয়া সঞ্চয় হবে যখন দেখবে যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে ওই সমস্ত উদার চরিত্রগুলোকে, জেনারাস ক্যারেক্টার্স লাইক ম্যাকবেথ, ম্যাকডাফ। আবার যখন দেখা যাবে ম্যাকবেথের মতো একজন হিরোইক ক্যারেক্টার যে ভিলেনে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এই সমস্ত নেগেটিভ জিনিসগুলো যখন আমরা দেখতে পাবো পজিটিভ ক্যারেক্টার্সগুলোর মধ্য দিয়ে, তখন কিন্তু আমাদের মধ্যে অটোমেটিক নেগেটিভ ইমোশনগুলো কিন্তু সঞ্চয় হতে থাকবে, গেদার করতে থাকবে। কোথায় গেদার করতে থাকবে? আমাদের মনের মধ্যে, আমাদের মনের সিস্টেমের মধ্যে। তাহলে আমাদের মাইন্ড যদি ওই নেগেটিভ ইমোশনসগুলোর দ্বারা ওভারচার্জড হয়ে যায়, আবার বলছি, কোন নেগেটিভ ইমোশনসগুলো? সাপোজ আমরা জানি ডানকান এবং ম্যাকডাফ এরা খুব ভালো মানুষ, এদেরকে হত্যা করা হলো অন্যায়ভাবে, তখন কি আমাদের মধ্যে প্রীতি সঞ্চয় হবে, আমাদের খারাপ লাগবে। আবার দেখবো যখন ম্যাকবেথের কাছ থেকে যেটা আশা করা যায় না, সেই রকম ম্যাকবেথ যদি তার পরিচয় দেয়, একজন খারাপ মানুষে মানে চেঞ্জড হয়ে যান, একজন অ্যান্টি হিরোতে চেঞ্জ হয়ে যান, তখন আমাদের খারাপ লাগবে, আমরা সেটা সহ্য করতে পারবো না। তো এইভাবে দেখা যাচ্ছে নেগেটিভ অ্যাকশনসগুলোর মধ্য দিয়ে, বাই দ্য পজিটিভ ক্যারেক্টার্স, আমাদের মধ্যে কি হবে? নেগেটিভ ইমোশনগুলো সঞ্চয় হবে, যেটাকে বলা হচ্ছে আওয়ার সিস্টেমস উইল বি ওভারচার্জড উইথ দ্য নেগেটিভ ইমোশনস। যখন আমাদের সিস্টেম উইল বি ওভারচার্জড উইথ দ্য নেগেটিভ ইমোশনস, তখন কিন্তু আমরা সাফোকেশনে ভুগবো, কষ্ট পাবো। দেখবে আমরা যখন খেলা দেখি, খেলার মধ্যে কোন টিম জিতবে, আমরা যে টিমকে প্রেফার করি বা ফেভার করি, সে যদি হেরে যায়, আমরা যেন একটা সাফোকেশনে ভুগি না, অশান্তি বোধ হয়, যেন ঠিক শান্তি পাচ্ছি না। তার মানে কি, আমাদের মধ্যে নেগেটিভ ইমোশন ওভারচার্জড হচ্ছে। ক্লিয়ার? এবার প্লেটা যখন শেষ হয়ে যাবে, প্লেটা যখন একটা এন্ডিংয়ে পৌঁছাবে, একটা ডেনাউমেন্টে পৌঁছবে, তখন কিন্তু আমাদের এই সমস্ত নেগেটিভ ইমোশনগুলো কিন্তু, ওভারচার্জ নেগেটিভ ইমোশনস যেগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের সিস্টেম থেকে ইমার্জ হয়ে যাবে, মানে নির্গত হয়ে বেরিয়ে যাবে। আমরা তখন নিজেদের সিস্টেমটাকে খালি ফিল করব। আমরা তখন একটু নিজেদেরকে রিল্যাক্স ফিল করব। এটাই হচ্ছে ক্যাথারসিস। সাপোজ ইন্ডিয়া উইল উইন দ্য বিশ্বকাপ, হ্যাঁ, জিতলো না, ফাইনাল ডিনাউমেন্ট দেখলাম, ইন্ডিয়া হেরে গেল বিশ্বকাপ, ফাইনাল বিশ্বকাপ হেরে গেল। যদিও আমরা সারা
ম্যাচটাতে, পুরো ম্যাচটাতে যদি আমরা কষ্ট পেয়ে থাকি, আমাদের সিস্টেম যদি ওভারচার্জড হয়ে থাকে উইথ দ্য নেগেটিভ ইমোশনস, এক সময় কি হলো, এটা ক্লিয়ার হয়ে গেল, আমরা কি ভাবলাম যে হেরে গেছে গেছে আর কি করা যাবে, আর কিছু করার নেই। ইন দ্য সেম ওয়ে ক্যাথারসিস মিন দ্য সিস্টেম অফ plague wars will be overcharged with the emotion, and Okay. at ultimate time, during the denouement of the drama, the emotion will be emerged from the system. ক্লিয়ার? আমরা যখন ট্র্যাজেডি দেখি, ট্র্যাজেডি দেখা মানে কি, আমাদের ভিতরে যে সিস্টেমটা রয়েছে ইন দ্য মাইন্ড, সেটাকে আমরা নেগেটিভ ইমোশন দিয়ে ওভারচার্জড করে দিই। যত দেখি ক্যারেক্টারগুলো সাফার করছে, কষ্ট পাচ্ছে, আমাদের মধ্যে নেগেটিভ ইমোশন ওভারচার্জড হয়ে যায়, ঠিক আছে? এবং প্লেটা যখন শেষ হয়, একটা আলটিমেট ডিসিশনে পৌঁছায়, তখন কি হয়, আমাদের এই সিস্টেমটা ওভারচার্জড ইমোশনকে পুরোটা রিলিজ করে দেয়, আমরা সেখানে একটা রিল্যাক্স ফিল করি। ক্লিয়ার? সো এই ধরনের বিষয়টাকে বলা হচ্ছে ক্যাথারসিস। এই ক্যাথারসিস কিন্তু ঘটে থাকে ট্র্যাজেডিতে। ক্লিয়ার? আর ক্যাথারসিস কিন্তু শুধুমাত্র প্লেগ ওয়ার্সদের জন্য হয়, হ্যাঁ, যারা অভিনয় দেখতে যায়, অভিনয়টাকে দেখে, ট্র্যাজেডিটাকে যারা দেখে, এটা কিন্তু ওই ড্রামার ক্যারেক্টার্সদের মধ্যে ক্যাথারসিস ঘটে না। আবার বলছি, ক্যাথারসিস কিন্তু ড্রামার ক্যারেক্টার্সদের মধ্যে ঘটে না। কাদের মধ্যে ঘটে? যারা অভিনয় দেখতে যায়, প্লেগ ওয়ার্সদের মধ্যে ঘটে। ক্লিয়ার? তাহলে নাম্বার 6 হলো ক্যাথারসিস। নাম্বার 7 ইম্পর্টেন্ট ট্রেট অফ ট্র্যাজেডি ইজ দ্যাট হ্যামারসিয়া। হ্যামারসিয়া, হ্যামারসিয়াটা কি? হ্যামারসিয়াটা দেখা যায় ট্র্যাজেডির ক্ষেত্রে। এটা একটা টার্ম, যেই টার্ম দ্বারা বোঝাচ্ছে, এই লিটারারি টার্ম হ্যামারসিয়া দ্বারা বোঝাচ্ছে যে হিরোইক ক্যারেক্টার লাইক ম্যাকবেথ ইজ মোরালি রং, তাই না? নৈতিকভাবে রং। তার কারণ নৈতিকভাবে একটা রং সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কাকে? ডানকানকে হত্যা করার যে রং সিদ্ধান্ত, এই একটা নীতিগত ভুল করে ফেলা, এটাই হচ্ছে হ্যামারসিয়া। এবং এই নীতিগত ভুলের কারণে যে মহানায়কের পতন ঘটবে, সেটাই হচ্ছে হ্যামারসিয়া। তাহলে হ্যামারসিয়া ইজ আ লেটারি টার্ম। অ্যাকর্ডিং টু দিস টার্ম, হ্যামারসিয়া একটা লেটারি টার্ম। এই টার্ম অনুযায়ী হিরো অফ দ্য ড্রামা, হিরো অফ দ্য প্লে, দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, প্লের যে মুখ্য চরিত্র, হিরো চরিত্র, সে কি করবে? মোরালি একটা রং ডিসিশন নিয়ে নেবে, যেই রং ডিসিশনের কারণে তার পতন ঘটবে, তার ডাউনফল ঘটবে, সেটাই হচ্ছে হ্যামারসিয়া। ক্লিয়ার? এখানে হয়েছে Macbeth is a hero in the play. As a hero, has taken a wrong decision, has done the moral flaw, নৈতিক ত্রুটি করেছে, because of that তার ডাউনফল হয়েছে, তার পতন হয়েছে। This is called হ্যামারসিয়া in number 7 point. Okay, what are left? Okay, in number 8, I think these are sufficient. এইগুলোই যথেষ্ট, হ্যাঁ, টু আন্ডারস্ট্যান্ড আ ট্র্যাজেডি। এই ক্যারেক্টার্সগুলোই মানে সরি, এই ট্রেটসগুলোই ইম্পর্টেন্ট, হ্যাঁ, টু আইডেন্টিফাই আ পিওর ট্র্যাজেডি। সো এই সমস্ত ট্রেটসগুলো ইজ ইকুয়ালি we are getting in the play Macbeth, right? So Macbeth is an absolute tragedy, no doubt. Clear? And one thing I will show in a diagram, you see in the page. It is written in a triangle. একটা ত্রিভুজে এটা লেখা রয়েছে স্টার্টিং। যখন একটা ড্রামা যাচ্ছে, দেখো এটাকে বলা হচ্ছে স্টার্টিং। এটা প্লটের বিষয় দেখানো রয়েছে। ও আচ্ছা, আরেকটা জিনিস আমি ডিসকাস করবো বলেছিলাম, আর সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স ট্র্যাজেডিতে দেখা যায়। সো নট অনলি ট্র্যাজেডি, অনেক ড্রামাতেই সব ড্রামাতেই ক্লাইম্যাক্স রয়েছে। ওকে, হোয়াট এভার, ইউ সি দিস স্ট্রাকচার রিপ্রেজেন্টেড, হ্যাঁ, অন দ্য স্ক্রিন। ইন ট্রাইঅ্যাঙ্গেল স্টার্টিং, দেয়ার ইজ আ স্টার্টিং, ইউ সি ড্রামাটা কিভাবে প্রসিড করছে। ড্রামাগুলো প্রসিড করে এইভাবে। দেখো ট্র্যাজেডিতে একটা ত্রিভুজের সাইডে লেখা আছে স্টার্টিং। ক্যান ইউ সি ইট ইজ রিটেন স্টার্টিং? ইয়েস, দিস ইজ স্টার্টিং। স্টার্টিং মিনস একটা ড্রামা শুরু হলো। এবার নেক্সট ইউ সি রাইজিং অ্যাকশন, ইট ইজ রিটেন রাইজিং অ্যাকশন ইন অ্যারো। তার মানে কি অ্যাকশনটা এবার ওপরের দিকে উঠছে, ওপরের দিকে উঠতে 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 আলটিমেটলি একটা পয়েন্টে অ্যাকশনটা পৌঁছয়, যেটাকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স। ক্লিয়ার? এবার ক্লাইম্যাক্সটা যখন ঘটে যাচ্ছে, ক্লাইম্যাক্সের পরে কিন্তু আর রাইজিং অ্যাকশন হচ্ছে না। ক্লাইম্যাক্সের পরে কি হচ্ছে? ফলিং অ্যাকশন, downwards, you see falling action is falling, and finally happening denouement, that means samapti, right? So this is the structure to represent a plot in drama. This is applicable in each and every drama. According to Aristotle, each and every drama should follow this plot structure that is represented on the screen. On the screen এ যে রিপ্রেজেন্ট করা আছে যে প্লট স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ড্রামা ফলো করবে। সো হিয়ার অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, ট্র্যাজেডি শুড follow this structure, this triangle structure, right? So according to this triangle structure, already I said, I am further saying
you see, first is starting. Clear? That means drama has started. Next, in the middle, we are getting ki rising action. Action is rising. Action টা উপরের দিকে উঠছে. And in an ultimate time, it reached the climax. And after reaching the climax, the tragedy will not further proceed. After the climax is completed, the drama, the tragedy, the action must will fall. So, falling action. So, when the action is falling, ultimately happening the denouement, the সমাপ্তি. So, I told about catharsis. Catharsis সম্পর্কে বলেছিলাম. So, catharsis. So, how the system of your mind is overcharged with the negative emotion in tragedy. সো কিভাবে মনের যে সিস্টেমটা সেটা নেগেটিভ ইমোশন দ্বারা ওভারচার্জড হচ্ছে, যখন ড্রামাটা শুরু হচ্ছে তখন হচ্ছে না। ওয়েন দ্য অ্যাকশন ইজ রাইজিং, ইউ সি, ওয়েন দ্য অ্যাকশন ইজ রাইজিং, তখন মনের যে সিস্টেমটা রয়েছে দ্যাট ইজ ওভারচার্জড উইথ দ্য নেগেটিভ ইমোশনস। অ্যারিস্টটল বলেছে ইমোশন পজিটিভ, ইমোশন নেগেটিভ। নেগেটিভ ইমোশন ছাড়া ক্যাথারসিস ঘটে না। ক্যাথারসিস তখনই ঘটবে যখন ইউর মাইন্ড, system of your mind will be overcharged with the negative emotion, not by positive emotion. Clear? According to Aristotle, I repeat, emotion is of two types: negative emotion and positive emotion. When catharsis will happen, when the system of your mind will be overcharged with the negative emotion. When you see here in the diagram, starting, then rising action. যখন the action is rising, then your system of your mind is being overcharged with the negative emotion, right? And you are now suffocating when the system of your mind is has started to gather the negative emotions inside. So দেখো rising action হচ্ছে, then ultimately reached the climax. Clear? Reached the climax. So you have now, your system is now absolutely overcharged to the brim. Your system is overcharged with the negative emotions to the brim. কানায় কানায় overcharged হয়ে গেছে your system. ধীরে ধীরে এই ইমোশনটা ইমার্জ হবে, ধীরে ধীরে বেরিয়ে যাবে। ক্লিয়ার? কিভাবে রিলিজ হবে দেখো, when the action is falling, clear, then your system is gradually releasing the negative emotions, and when it is denouement, when it is end, it is samapti, then your system is totally free and you getting relaxed. Clear? Okay, in number 8 point, I would like to say that tragedy makes a man wise. I repeat, in number 8, according to Aristotle এর কথা অনুযায়ী ট্র্যাজেডি মানুষকে জ্ঞানী করে তোলে। ট্র্যাজেডি মেক্স আ ম্যান ওয়াইজ। ক্লিয়ার? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য ফাইনাল ডেসক্রিপশন অফ অ্যারিস্টটল ইন পোয়েটিক্স to describe a tragedy. So a pure tragedy, an absolute tragedy will certainly make you wise. তুমি যদি একটা ট্র্যাজেডি দেখো, ট্র্যাজেডি তোমাকে কিন্তু জ্ঞানী করে তুলবে। ক্লিয়ার? তোমাকে দার্শনিক করে তুলবে। ইট উইল মেক ইউ ফিলোসফার। তার মানে কি, তোমাকে জ্ঞান প্রোভাইড করবে। ট্র্যাজেডি উইল মেক ইউ ওয়াইজ ফিলোসফার। ট্র্যাজেডি তোমাকে জ্ঞানী করে তুলবে, তোমাকে জ্ঞান দান করবে। তোমার মধ্যে ট্র্যাজেডি যখন দেখছো, দেখার পরে পুরো ট্র্যাজেডিটাকে পারসিভ করার পরে তুমি কিন্তু অনেকটা নলেজেবল হয়ে গেলে, কিছুটা ওয়াইজ হয়ে গেলে। ঠিক আছে? কিছুটা নলেজ গেদার করলে। সো ট্র্যাজেডি আমাদের কি দেয়? নলেজ দেয়। ট্র্যাজেডির মধ্য দিয়ে গেলে আমরা এক্সপেরিয়েন্স করি। সেই জন্য বলেছে অ্যারিস্টটল, যেটা প্রকৃত ভালো ট্র্যাজেডি সে অবশ্যই একটা মানুষকে জ্ঞানী করে তোলে।